আমার সামনে এই মুহূর্তে বসে আছে একজন ভিকটিম যে কিনা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য গিয়েছিল কম্বোডিয়াতে। সবকিছু ঠিক ছিল, পাসপোর্ট, ভিসা, এমনকি ম্যান পাওয়ার করেও তিনি গিয়েছিলেন প্রবাসে, শুধুমাত্র পরিবারের মুখে একটু হাসি ফোটাতে। প্রিয় দর্শক, সে বাংলাদেশে এসেছে, তবে একেবারে শূন্য হাতে। একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে কম্বোডিয়া থেকে। আমরা তার কাছ থেকে জানবো কি হয়েছিল, কিভাবে পাড়ি জমালো, কোন প্রতারকের কারণে আজকে একটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেল। আপনি কম্বোডিয়াতে কেন গিয়েছিলেন, কি ভিসায় গিয়েছিলেন? আমি কম্বোডিয়াতে গিয়েছিলাম গত বছর 2025 সালের নভেম্বরের প্রথম সপ্তাহে। আমি বিদেশে গিয়েছিলাম নিজের অবস্থান পরিবর্তনের কারণেই, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার কারণে। যেহেতু আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মোটামুটি ছিল, বাট ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়ার জন্য আমি আসলে মূলত পরিবারকে বিদেশে যাওয়া। যে দালালের মাধ্যমে আমি গিয়েছি, ওনার বাসা ছিল আমার খালার বাসার পাশেই। তো সেই লোক আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে তুমি কোন পর্যন্ত পড়াশোনা করো, আমার কোয়ালিফিকেশনগুলো জানার পরে সে বলে ঠিক আছে তুমি পারবে। তো আমার খালার সাথে সব বিষয়ে সে আলোচনা করছে, তাকে সে কনভিন্স করছে। করার পরে সে আমাকে একদিন ডাকছে, ডেকে বলছে যে তুমি যার কাছে যাবে তুমি তার সাথে কথা বল। তো তার সাথে আমি কথা বলছি। সে বলছে কোনো সমস্যা নেই ভাই, আপনি আপনার পাসপোর্ট জমা দেন এবং বাকি যে কার্যক্রম আছে সবগুলো আমরা করবো, শুধুমাত্র আপনি ম্যান পাওয়ারটা আপনি নিজে থেকে করবেন। আমার টিকিট আসার 2 দিন আগে আমাকে ইনফর্ম করালো যে তোমার আগামী 3 দিন পর টিকিট ফ্লাই, তুমি টিকিটটা হাতে পাবা 2 দিন আগে। আর তোমার যে কাজগুলো আছে ওগুলো, তোমার ম্যান পাওয়ারের কাগজ, এগুলো তুমি আমার কাছে জমা দিয়ে যাও। তো আমি তার কাছে জমা দিলাম। জমা দেওয়ার পরে তার সাথে দেখা করার পরে সে আমার কাছে $2000 দিয়েছিল হাতে, যে তুমি বিদেশে পাড়ি জমিয়ে সেই লোকের হাতে পৌঁছে দিবা। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হুন্ডি। আপনি কত টাকার বিনিময়ে আপনার এই কম্বোডিয়া পাড়ি জমিয়েছে? 5 লক্ষ টাকা। আচ্ছা, আপনাকে কোন কাজের কথা বলা হয়েছে? আমাকে প্রথমে বলছে তারা কম্পিউটারের কাজ। আমি যখন তাকে জিজ্ঞেস করি, সে আমাকে ওরকমভাবে খোলাসা করে নাই, শুধু বলছিল যে আপনি কল সেন্টারে কাজ করবেন, আপনি বিভিন্ন কাস্টমার অর্ডার করবে, অর্ডারের কাজগুলো আপনি রিসিভ করুন, রিসিভ করে তাদেরকে পার্সেল গিয়ে দেখলেন কি, মানে প্রথম দিন থেকে আপনি? প্রথম দিন বলতে আমি যখন এখান থেকে বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে কম্বোডিয়া চলে যাই, সেখানে প্রথমে আমাকে রিসিভ করে দালালের আরেক সহযোগী দালাল, সে আমাকে রিসিভ করার পরে আমার কাছ থেকে সে টাকাগুলো নিয়ে নেয়। সে আমার কাছে টাকাগুলো চায়, আমি তাকে টাকাগুলো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে সে আমাকে 1-2 মিনিটের একটা ভিডিও করে, ভিডিওতে যে আমি সুন্দর মতো এখানে এসে পৌঁছেছি এবং কি এটা তারা প্রুফ রাখে। হ্যাঁ, প্রুফ রাখে। তারা আমাকে একটি প্রাইভেট করে তাদের হোটেলে নিয়ে যায়। পরবর্তীতে আমি জানতে পারি যে ওই হোটেলটা দালালি নিজেই পরিচালনা করে। কেন হচ্ছে আপনার সাথে যে কাজের কথা বলা হয়েছে এবং আপনাকে দিয়ে কি কাজ করানো হয় সেখানে? আমাকে দিয়ে মূলত প্রতারণার কাজ করানো হয়েছে। কেমন প্রতারণার কাজ হচ্ছে হলে বিদেশে বিভিন্ন ক্লায়েন্টের সাথে মেয়ে হয়ে, মানে আমাকে অ্যাজ এ পার্সন, আমি একজন মেয়ে হয়ে তাদের সাথে ফেক আইডি দিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে অ্যাপ্রোচ করে টাকা ইনভেস্ট করানোর মতো প্রসেসিংয়ের মাধ্যমে যে কাজটা হয় আমাদের সেই কাজটাই দেওয়া হয়েছিল। আচ্ছা, সেই কাজটা তো আপনি চাননি করতে, সেক্ষেত্রে কি ধরনের আপনাদের উপরে নির্যাতন বা কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আমি যখন প্রথম অবস্থায় সেখানে কাজ করতে আগ্রহী ছিলাম না, তো আমি তখন আমার দালালকে বলি যে আমি এই কাজ করতে আগ্রহী নই, এই কাজের জন্য আমি দেশে আসিনি, হ্যাঁ এই কাজ করবো না, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাও। সে বলছে তুমি 1 মাস করো, 1 মাস করলে আমি তোমাকে ভালো কোনো কথা শিফট করে দেবো। আমি বলছি এই কাজের আমার ইচ্ছাই নেই। 10-15 দিন পরে আমি তাকে আবার বলছি যে আমার এই কাজ সম্ভব না, আমাকে যে কোনোভাবে হোক আপনি এখান থেকে নিয়ে যান। পরবর্তীতে সে বলছে 15 দিন হয়ে গেছে, আর অল্প কিছুদিন তুমি থাইকে তুমি 1 মাসের স্যালারি নিয়ে তুমি চলে আসো। সেক্ষেত্রে কাজ যদি না করতে চাইতেন আপনাদের কি ধরনের নির্যাতন? আর আমার কাছে যে তোমাকে $2000 এখানে বিক্রি করে দেওয়া হয়েছে, তুমি এখন আমার। তো আমি তখন আমি তো এই ব্যাপারে কিছু জানি না। মানে দর্শক, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, একে উনি 5 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিল কম্বোডিয়াতে। উল্টো ওনাকে আগে থেকেই বিক্রি করে দেওয়া হয়েছে প্রায় $2000 বিনিময়ে। একটি মানব পাচার করা হয়েছে তাকে, বা তাকে ওই তাদের সাথে আগে থেকে লিয়াজো হয়েছিল। আচ্ছা, তারপর পরবর্তীতে আমি যখন কাজ করতে আগ্রহ ছিলাম না, তখন তারা আমাকে বলে যে এই টাকা তোমাকে দিতে হবে। তো আমি যখন বললাম যে এই টাকা তো আমি নেই, আমি কোথা থেকে দেবো, হ্যাঁ, তখন সে বলছে তুমি তোমার এজেন্টের সাথে যোগাযোগ করো। যখন আমি তাদের সাথে যোগাযোগ করি, সে বলছে আমাকে যে তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তারা এই ব্যাপারে কোনো কর্ণপাত করে না, আমার মোবাইলে রেসপন্স করে না, আমার টেক্সটে রেসপন্স করে না। পরবর্তীতে তারা আমাকে অমানসিক নির্যাতন করে। কি ধরনের নির্যাতন? সেখানে নির্যাতন বলতে আমাকে তারা একটি আবদ্ধ রুমে নিয়ে যায়, আমার সাথে আরও 2জন বাঙালি ছিল। তারা একটি আবদ্ধ রুমে নিয়ে যায় এবং সেখানে কিছু শক্তিশালী মানুষজন ছিল, যাদের খুব মাংসপেশী, মানে খুবই হেলদি লোক ছিল, তাদের দিয়ে আমাদের উপরে অমানসিক নির্যাতন চালায় এবং
আমাদের ইলেকট্রিক শকও দেওয়া হয়। বাংলাদেশ থেকে যদি আপনার যোগাযোগ করা হয় দালালদের সাথে, তখন তার পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে যদি যোগাযোগ করা হয়, সেক্ষেত্রে তারা কি বলে? সেক্ষেত্রে তারা বলছে যে তুমি একটু অপেক্ষা করো, আমি এই ব্যাপারটা দেখছি। দেখতেছি। শুধুমাত্র আমাকে এভাবে বলে 10 দিন কাটায় দেয়, আর এর মধ্যে আমার নির্যাতন চলতে থাকে। নির্যাতন অব্যাহত ছিল। পরবর্তীতে একটি সাদা কাগজের জোর জবরদস্তি করে তারা আমার একটি স্বাক্ষর রেখে দেয়, যেখানে উল্লেখ ছিল যে আমি তোমার আজকের পর থেকে আমি স্বেচ্ছায় চলে গেলাম। আপনিও সেটাতে বাধ্য হয়েছে? হ্যাঁ, আমি সেক্ষেত্রে এক প্রকার বাধ্য হয়ে আসছি, কেননা আমার কাছে দ্বিতীয় কোনো উপায় ছিল না, কেননা সেখানে আমার পরিচিত কেউ ছিল না। এখন যে আপনাকে উদ্ধার করা হয়েছে ব্র্যাকের সহযোগিতায়, তারপর আজকে যে আপনাকে বাংলাদেশে আসা হলো, এটার পেছনে ঘটনাটা যদি ছোট্ট করে বলতেন। এটার পিছনে ঘটনা হচ্ছে, আমার এক বন্ধু ব্র্যাক মাইগ্রেশনের সাথে যোগাযোগ করার মাধ্যমে তারা তাকে আশ্বাস করছে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সেইভাবে। তো তার মাধ্যমে আমি জানতে পারছি, এবং সে আমাকে বলছে তুমিও এখানে আবেদন করো, তোমাকেও তারা রেস্কিউ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয় নয়ন স্যারের সাথে। উনি খুবই ভালো লোক, ব্র্যাক মাইগ্রেশনে উনি আমাকে অনেক হেল্প করছে। পাশাপাশি রাশেদ স্যারও আমাকে সর্বোচ্চ রেসপন্স করছে। সে ঈদের দিনও পর্যন্ত আমাকে মেসেজ করছে যে আমার কী অবস্থা। তো আমি চাই আমার মতো যারা ভুক্তভোগী আছে, যারা দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে, সরকারিভাবে হোক বা যে কোনো মানবাধিকার সংস্থার মাধ্যমে হোক, তাদের উপযুক্ত শাস্তি আমি কামনা করছি। প্রিয় দর্শক, আপনাদের ভেতরে হয়তোবা একটি প্রশ্ন থাকতে পারে যে কেনই বা এই যে ভিকটিম, তাকে কেন আমরা ক্যামেরার সামনে নিয়ে আসলাম না। এখানে একটি বিষয় কাজ করে, তিনি কিন্তু কোনো অকারেন্স করে বা তিনি কিন্তু কোনো ক্রাইম করে বাংলাদেশ থেকে যায়নি। বৈধ পাসপোর্ট করে এবং ভিসা দেখিয়ে ম্যান পাওয়ার করে তারপরে পাড়ি জমিয়েছিল। এমনকি তার পরিবার পরিজন আছে এই বাংলাদেশে। একটি সম্মানের সাথে সে প্রবাস থেকে নিজের পরিবারের জন্য অর্থ পাঠাতে চেয়েছিল, সেটা তার ভাগ্যে হয়নি। তাকে বাংলাদেশে আসতে হয়েছে খালি হাতে। তিনি আজকে এই ক্যামেরার সামনে সেই কারণে মুখ দেখাতে পারেনি। এমন অনেক প্রবাসীরা আছে যারা কিনা নিজের কষ্ট, নিজের দুঃখ সব কিছুকে চাপা দিয়ে রাখছে। আর কত এইভাবে অভিশাপ মনের ভেতরে পুষে রাখবে প্রবাসীরা? আপনাদের কাছে প্রশ্ন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।